দেশে আমাকে তো মানে আব্বু তো মেইন আসার কথা ছিল জানুয়ারিতে, বাবা এতদিনে দেশে থাকতো, বাট বাবা যেহেতু গত বছর হজ করছে ওইখানে উমরা করছে, তো বাবা বলছে ঠিক আছে আমি তাহলে তোমার জন্য হচ্ছে ইয়া করব, মানে ঈদে হয়তো রোজা লাস্ট করে আসবে, ঈদ কোরবান করবে, নাহলে ঈদ শেষ করে কোরবানে আসবে, আমাকে এরকম একটা হোপ দিছিল, বাট সিওরিটিটা তো আমি জানি না যে বাবার, বাট বাবার মেন বাবা আসে হচ্ছে কি সবসময় 2 বছর পর পর, 2 বছরও না 18-19 মাস পর পর আসে, মানে গত 24 সালে জানুয়ারিতে আসছিল, 26শে জানুয়ারিতে বাবার দেশে থাকার কথা ছিল জানুয়ারির 1 তারিখে। তো মানে ওইটা হচ্ছে কি সিরিয়াল মেনটেন করে, আব্বুদের তো ছুটি ওইখান থেকে আগে থেকে সেট হয়ে থাকে যে এটা এরকম এরকম টাইমে বাবারা দেশে থাকবে, তো আবার ছুটির টাইমে বাবাদের মাস্ট বি দেশে আসতে হয়। শেষ কোশ্চেন, আসলে আপনার বাবাকে হয়তো আমরা তো আর ফিরিয়ে আনার সুযোগ নেই, অন্য যারা বাংলাদেশিরা কমিটি আছে তাদের উদ্দেশ্যে বা তাদের যাতে তাদের উদ্দেশ্যে আপনার কোনো বক্তব্য আছে কি? সবাই হেফাজতে, আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক, আমার মতো কষ্ট যাতে কেউ আর না পায়। আমি এতদিন মিডিয়াতে এসব জিনিস দেখতাম, বাট আমি যে আজকে এগুলা ফেস করব আমি জিনিসটা কখনো কল্পনা করি নাই। কালকে পর্যন্ত আমার বাবা এতক্ষণে আমার সাথে ভিডিও কলে কথা বলতেছে, আমি কিভাবে আজকে বিশ্বাস করবো যে আমার বাবা নাই। ক্যামেরার মাধ্যমে আপনারা চেষ্টা করেছেন বা দেখছেন সেই বিষয়টি আমরা দেখছি। 27 বছর ধরে তিনি বাহরাইনে কিন্তু ছিলেন, সেই বিষয়টিও কিন্তু আমরা দেখছি। আরেকটু যদি বলতে চান, আসলে সরকারের কাছে আপনার কোনো দাবি, যদি জোরালো দাবি দ্রুত যাতে নিয়ে আসা যায়, আমি আমার বাবাকে দেখতে চাই, আমার বাবাকে যত দ্রুত সম্ভব দেশে আনা হোক, কোনো জটিলতা ছাড়াই যাতে স্মুথলি আমার বাবা দেশে ফিরতে পারে, দেশে ল্যান্ড করতে পারে। এখন তো শুনতেছি দেশে প্লেন মানে অফ, ফ্লাইটগুলো অফ, যত তাড়াতাড়ি আমার বাবা আসতে পারে আর কি, আমি এটাই দাবি করব সরকারের কাছে। যেমনটি আসলে শুনছিলেন যে ইরানের যে ক্ষেপণাস্ত্র হামলায় কিন্তু চট্টগ্রামের একজন প্রবাসী তিনি কিন্তু হচ্ছে যে মারা গিয়েছেন, এবং আজ ভোরে কিন্তু আসলে তিনি শিপইয়ার্ড ড্রগ যেটি রয়েছে সেখানে কিন্তু তিনি আসলে মারা যান। এই বিষয়টি হচ্ছে আমরা জানতে পারি, এবং এই মুহূর্তে আমি আসলে অবস্থান করছি সেই নিহত যিনি রয়েছেন তাদের বাড়িতে আসলে অবস্থান করছি এই মুহূর্তে। ঠিক ঈদের আগ মুহূর্তে কিন্তু শোকের ছায়া নেমে এসেছে, অর্থাৎ বলা যায় যে বাংলাদেশে যিনি মারা গিয়েছেন তিনি কিন্তু সন্দ্বীপে তার বাড়ি, এতটুকু আমরা জানতে পেরেছি। এবং একটি বিষয় যদি একটু বলতে চাই যে তিনি মূলত গত 27 বছর ধরে কিন্তু রাজধানীর যে বাহরাইনের রাজধানী রয়েছে সেখানে কিন্তু সমুদ্রে তিনি যে জাহাজে কর্মরত ছিলেন, সেখানে কিন্তু তিনি আজ ভোরে আসলে ক্ষেপণাস্ত্র যে হামলা হয়েছে সেই হামলার ধ্বংসাবশেষ যেটি রয়েছে সেটি কিন্তু সেখানে এসে পড়ার পরেই কিন্তু তিনি আসলে সেখানে নিহত হন, এবং নিহত হওয়ার যে খবরটি সেটি আসলে ছড়িয়ে পড়ার পরপরই কিন্তু হচ্ছে এখানে যে শোকের যে মাতম সেই মাতম আসলে বইছে। এবং একটু যদি বলি, যিনি নিহত হয়েছেন তার নাম তারেক, তিনি চট্টগ্রামের যে সন্দ্বীপ উপজেলার আজিমপুর ইউনিয়নে আসলে তিনি তার বাড়ি, এবং গত 27 বছর ধরেই তিনি এখানে কর্মরত হিসেবে ছিলেন, এবং আজ তিনি মৃত্যুবরণ করেন। আসলে আমরা এই মুহূর্তে কিছু স্বজনদের সাথে কথা বলার চেষ্টা করছি। আমরা একটু যদি বলি যে ঠিক কখন আসলে জানতে পারলেন মৃত্যুর খবরটি, কখন নিশ্চিত হতে পারলেন? আসলে আজকে ভোরেই বলতেই আমরা ফজরের নামাজের ঠিক পরেই বিষয়টা জানি। সেখানে আমাদের অনেকগুলো আত্মীয় স্বজন আছে, আরও একই কোম্পানিতে আমার আরেক জ্যাঠাতো ভাই কাজ করে, সেই প্রথম আমাদেরকে মেসেজটা কনভে করে যে ওখানে একটা ড্রোন হামলায় এটা তার সরাসরি তার মাথায় পড়ে, এবং সাথে সাথেই সেই সম্ভবত সেখানে স্পট ডেথ হয়। তারপরও তাকে সেখান থেকে হসপিটালে নিয়ে যায়। এটা ঘটনা ঘটার সাথে সাথেই আমাদেরকে সেখান থেকে মূলত জানানো হয়। ওর সাথে আমার কথা আসলে আমি গত 2-3 দিনের এই পরিস্থিতিতে আমি তাকে নক করার চেষ্টা করছিলাম, কিন্তু আমার সাথে কথা হয়নি। কিন্তু আমাদের পরিবারের মেয়ের সাথে কথা হয়েছে। আমাকে সকালেও আমার আরেক ফুফাতো ভাই বললো রাতের
এই মৃত্যুর হয়তো আধা ঘন্টা আগেও তার সাথে তার সে দুবাইতে থাকে, তার সাথে তার দীর্ঘ সময় লম্বা সময় ধরে তার কথা হয়েছে। সে আসলে তার ডিউটিটা আজকে শেষ হয়ে গেছিল, নাইট ডিউটি ছিল, ডিউটি শেষ করে সে চলে যাবে, চলে যাওয়ার জন্য সে প্রস্তুতি নিচ্ছে। সে ডগিয়ার্ডে কাজ করে, ডগের ছাদে উঠছে, সেখান থেকে হয়তো 5 মিনিট পরে চলে যাবে আর কি। তো এই এমন সময় ঘটনাটি ঘটে। দর্শক যেমনটি শুনছিলেন, আমরা আরও কিছু স্বজনের সাথে একটু কথা বলার চেষ্টা করছি, জানার চেষ্টা করছি। নিশ্চয়ই এই মুহূর্তে আপনারা শোকের একটি মাতম বইছে। ঠিক কখন নাগাদ আসলে মরদেহ নিয়ে আসার প্রক্রিয়া সম্পর্কে আপনাদেরকে কি জানানো হয়েছে বা আপনারা কি জেনেছেন এখন? না, আমাদেরকে এই ধরনের কোনো কিছু জানানো হয়নি। ওখানে তো সার্বিক পরিস্থিতি খারাপ, তো পরিস্থিতি যখন নিয়ন্ত্রণে আসবে বা সরকার যে উদ্যোগ নেবে তখন আমরা জানবো যে ওনার এক মেয়ে আর ওনার ওয়াইফ পরিবার। উনি 27 বছর, প্রায় 27 বছর পর্যন্ত ওই বিদেশে আছে। দর্শক যেমনটি শুনছিলেন, আসলে তিনি সেখানে যে জাহাজে কর্মরত ছিলেন, সেখানে কিন্তু আসলে তিনি তার যে স্বজনদের কাছ থেকে আমরা শুনছিলাম যে তিনি চাকরি যেটি করছিলেন সেটি কিন্তু শেষ হয়েছে এবং শেষ হয়ে তিনি বাড়ি ফিরবেন এমন অবস্থায় কিন্তু সেই ড্রোন হামলার ঘটনাটি ঘটে এবং সেই ঘটনার পরপরই আসলে তিনি কিন্তু হচ্ছে মৃত্যুবরণ করেন। এবং এই মুহূর্তে আমরা স্বজনদের সাথে কথা বলার চেষ্টা করছি এবং জানার চেষ্টা করছি আসলে ঠিক কখন নাগাদ আসলে তার মরদেহটি আসলে দেশে আনা হবে। এই মুহূর্তে দেশের যে পরিস্থিতি চলছে, আমরা নিশ্চয়ই মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ পরিস্থিতি, এতে করে কিন্তু সবগুলো ফ্লাইট আসলে বিলম্ব হচ্ছে এবং ঠিক কখন নাগাদ আসলে মরদেহ আনা হবে সেই বিষয়টি আসলে এখানকার যারা স্বজন রয়েছেন তারাও কিন্তু নিশ্চিত করে বলতে পারছেন। এই মুহূর্তে আমরা যিনি নিহত হয়েছেন তারেক, তার মেয়েকে দেখতে পাচ্ছি, একমাত্র মেয়েকে দেখতে পাচ্ছি। আমরা একটু জানার চেষ্টা করব যে বাবার সাথে ঠিক কখন কথা হয়েছিল এবং বাবাকে কখন দেশে ফিরিয়ে আনা হতে পারে, এই বিষয়ে আপনারা কি জেনেছেন বা আপনাদের প্রত্যাশা কি? বাবার অ্যাক্সিডেন্টের কথা আমরা জানছি 6টা বাজে, মানে ওটাও তাও ক্লিয়ার ছিলাম না, মানে ওটা শিওর কিনা আমরা বলতে পারি নাই। আমার ফুফুকে কে জানে ইনফর্ম করছে যে এরকম এরকম প্রবলেম হয়েছে। কেউ একজন বলছে বাবার খুব একটা ইনজুরি হয় নাই, জাস্ট নর্মাল। এখনো কেউ আমাকে শিওর করে বলতেছে না যে আসলে বাবার কি হয়েছে। আর লাস্ট বাবার সাথে কথা হয়েছিল কালকে 7:30টায়, সন্ধ্যা 7:30টায় ইফতারের পরে। এই টাইমটাতেও বাবার সাথে ভিডিও কলে ছিলাম, জাস্ট হচ্ছে ইফতারের টাইমটাতে ছিলাম না, মানে 3টা থেকে 5:30 পর্যন্ত বাবা আমাদের সাথে ভিডিও কলেই ছিল কালকে। বাবা আমার সাথে, বাবার যেহেতু আমি বাবার একমাত্র মেয়ে, আমার বাবার কোনো সন্তান নেই, আর আমাকে খুবই কষ্ট করে আল্লাহ থেকে অনেক কষ্ট করে খুঁজে পেয়েছে আমার বাবা। মানে এটা আমার বাবা সবসময় বলতো যে তোমাকে আমি, মানে আল্লাহর কাছে অনেক কষ্টের বিনিময়ে তোমাকে আমি পাইছি। তো আমাকে একদম থাকে না রাজকন্যা, প্রিন্সেস ট্রিটমেন্ট, একদম সব। আমি বাবাকে এমনও হয়তো কোনো জিনিসের আবদার করে আমি ভুলে যাইতাম যে আমার মনে নেই, দেখা যেত বাবা ওটা পাঠাই দিত। আমার সবসময় আমাকে কালকে বলছে যে বাবা ভালো করে পড়াশোনা করো, তোমার কিছু করা দরকার, তুমি, আমি জানি। আমাকেও সবসময় অ্যাপ্রিসিয়েট করতো। আমি হচ্ছে একটা মানে রাইজ আপ কমিউনিটি বলে, মানে হচ্ছে কি একটা স্বাস্থ্য সংস্থা হচ্ছে পরিবেশ রক্ষা, তো ওইটা আমি বাবা থেকে আগে পারমিশন নিয়েছি যে বাবা আমি কি এটা করবো কিনা। বাবা বলছে অবশ্যই, দেশের মানুষের সেবা করা তো হচ্ছে গিয়ে মানে অনেক ভালো কাজ, বলছে অবশ্যই তুমি করো। যেহেতু আমার এজও বেশি না, আমি মাত্র ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি, সবে মাত্র উঠছি, আমি কলেজে উঠছি। এটা আমার বাবা বলতেছে আল্লাহ আমার মেয়েটা কত বড় হয়ে গেছে, কোন দিন দেখলাম আমার মেয়েটা স্কুলে যাচ্ছে, আমার মেয়েটা কলেজে যাচ্ছে। মানে আমার বাবার আমার ছোট্ট ছোট্ট মোমেন্টগুলোতে আমার বাবা অনেক হ্যাপি হয়ে যেত। মানে আমি কিছু, মানে আমি বাবা দেশে আসলে হয়তো অত কিছু বানিয়ে খাওয়াইতে পারতাম না, অল্প কিছু বানিয়ে খাওয়াইলে বাবা এটা সারাদিন প্রশংসা করতো যে আমার মেয়ের হাতের এটা মজা ওইটা মজা। আমার বাবা তো মানে টাইম ওয়াইজ হচ্ছে কি আমার বাবার এই মানে জানুয়ারিতেই দেশে থাকার কথা ছিল, 2024 সালে জানুয়ারির 1 তারিখে আমার বাবা দেশে আসছে। রোজ ঈদের 7-8 দিন আগে চলে গেছে। এরপরে হচ্ছে গিয়ে 1 বছর 25 সালে তো আসার টাইম না, 26 সালে জানুয়ারির 1 তারিখে আবার বাবার দেশে আসার টাইম। তো 25-এ আব্বু হচ্ছে গিয়ে উমরা করছে ওইখানে, তো ছুটি ওইখানেই কাটাই ফেলছে। তো বাবা বলছে হয় 20-25 রোজার পরে হয়তো আসবে, আর নাহলে হচ্ছে কুরবানে আসবে। বলছে আমাকে একদম হোপ দিয়ে রাখছে যে মা, আমি একটু রাগ করছিলাম যে বাবা তুমি কেন জানুয়ারিতে আসো নাই, তুমি আসো, মানে আমি গতবার যেহেতু তোমার সাথে
রমজান পালন করছি, আমার এবার অনেক খালি খালি লাগতেছে, তুমি চলে আসো। বাবা বলছে যে আচ্ছা ঠিক আছে মা, তোমার কথা আমি অবশ্যই রাখবো, আমি যদি রোজায়ও আসতে না পারি আমি কোরবানে ফার্স্ট শিওর আসবো, তুমি শিওর ধরে রাখো যে বাবা আসবো। এইসব নিয়ে কথা হতো। আমার বাবা অনেক ফ্রেন্ডলি ছিল, এমনও হয়তো বাবার সাথে কলে কথা বলতে গেলে ঘন্টার পর ঘন্টা কাটি যেত। বাবা আমাকে কখনো বলতো না যে বাবার কাজ আছে এখন রাখো, আমি যতক্ষণ কথা বলতে চাই বাবা বলতো। এখন আমি কি করব, আমি পুরাই একা হয়ে গেছি। ঈদে বলতে হচ্ছে কি বাবা মানে একটা প্ল্যানিং ছিল আর কি, ওরকম তো খুবই বেশি প্ল্যানিং না, মানে আমার এখন জানি না বাবার মনে কি ছিল, বাবা কখন আসতো, বাট টাইম ওয়াইজ তো হচ্ছে কি বাবার এখনই দেশে থাকার কথা, মানে জানুয়ারির 1 তারিখে, কারণ আমার বাবা সবসময় 2 বছর পর পর জানুয়ারির 1 তারিখে দেশে আসে, মানে 19 সাল থেকে, আমার জানা মতো 19 সাল থেকে জানুয়ারির 1 তারিখে, মানে 19 সাল থেকে কন্টিনিউ যখনই আসার টাইম হয় জানুয়ারির 1 তারিখেই আসে। তো ওই টাইম ধরলে বাবার এখন দেশে থাকার কথা ছিল আর কি। হ্যাঁ সেটা তো আমি জানি। আমার দাবি একটাই, আমার বাবাকে যত দ্রুত সম্ভব দেশে ফিরাই আনা হোক, এটাই আমার সরকার। দর্শক, আমরা কথা বলছিলাম যিনি নিহত হয়েছেন তারেক, তার যে একমাত্র কন্যা তাসনিম তামান্না, আমরা তার সাথে কথা বলছিলাম এবং জানার চেষ্টা করছিলাম যে ঠিক কখন নাগাদ এবং কিভাবে আসলে তিনি মারা গিয়েছেন, এবং তিনি বলছিলেন যে তিনি দেশে আসার কথা ছিলেন, সেই বিষয়টি বলছিলেন, বাবার সাথে যে স্মৃতিচারণ করছিলেন, যে বাবার সাথে তার যে সম্পর্কের কথা সেটি কিন্তু বলছিলেন। তো এই মুহূর্তে আমরা সেই নিহতের যে বাড়ি রয়েছে সেই বাড়িতে আছি এবং এখানে আসলে জানার চেষ্টা করেছি যে এখানকার যে স্বজনরা রয়েছেন, আমরা তার কন্যার সাথে কথা বলেছি এবং তার অন্যান্য যেসব স্বজনরা রয়েছেন তাদের সাথে কথা বলেছি, এবং ঠিক এখন রোজার মাস চলছে এবং এর কিছুদিন পরেই আসলে ঈদ আসবে, এবং সেই ঈদের আগে মুহূর্তে আসলে এই ধরনের একটি ঘটনা পুরো শোকের ছায়া আসলে নামিয়ে দিয়েছে। তো এখন পর্যন্ত আসলে ঠিক কখন নাগাদ আসলে তার মরদেহটি দেশে আনা হবে, যেহেতু পুরো মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলছে এবং সেই যুদ্ধ পরিস্থিতি কখন স্বাভাবিক হবে এবং কখন নাগাদ ফ্লাইট চালু হবে এবং তাকে দেশে ফিরিয়ে আনা হবে, সেই বিষয়টি আসলে এখনো এখানকার যিনি নিহত হয়েছেন তার স্বজনরাও আসলে ঠিক নিশ্চিত করে বলতে পারছেন না। তবে স্বজনরা যেটি দাবি করছেন যে খুব দ্রুত আসলে যেন তার বাবাকে এখানে দেশে ফিরিয়ে আনা হয় এবং দাফনের যে প্রক্রিয়া রয়েছে সেটি তারা সম্পূর্ণ করতে চান। তো এই ছিল ইরানে যে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে সেই হামলায় নিহত যে তারেক রয়েছে, তিনি তার যে বাড়ি সেই বাড়ি থেকে আমার কাছে থাকা সর্বশেষ।